নমস্কার, আজকে আমরা ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নমস্কার নমস্কার আজকে আমরা ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করব এবং তোমরা যারা ভিডিও নমস্কার আমরা আজকে ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করব যেগুলো তোমাদের নমস্কার নমস্কার ওয়েলকাম টু ডিমার্স 365। আজকে আমরা আবার ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। যারা ভিডিও দেখছো তারা এখনো যারা নমস্কার নমস্কার যারা আবার নমস্কার ওয়েলকাম টু ডিমার্স 365। নমস্কার আজকে আমরা ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ নমস্কার যারা নমস্কার আজকে আমরা ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করব এবং তোমরা যারা ভিডিও দেখছো এখনো যারা সাবস্ক্রাইব নমস্কার আজকে আমরা ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব এবং তার আগে যারা ভিডিও দেখছো এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের সঙ্গে যুক্ত থেকো। তো আজকে আমরা এক নম্বর প্রশ্ন শুরু করে দেখো বলা হয়েছে, দেখো বঙ্গের গভর্নর জেনারেলের পদটি সৃষ্টি করা হয়েছিল কোন আইনের মাধ্যমে? বঙ্গের যে গভর্নর জেনারেল পদ সেই পদটি কোন আইনের মাধ্যমে সৃষ্টি করা হয়? পিটের ভারত আইন, রেগুলেটিং অ্যাক্ট, চার্টার অ্যাক্ট না চার্টার অ্যাক্ট 1833? আবার নমস্কার আজকে আমরা ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ নমস্কার আজকে আমরা ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব এবং যারা ভিডিও নমস্কার আজকে আমরা ইতিহাস থেকে কিছু নমস্কার আজকে আমরা ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব এবং যারা ভিডিও দেখছো যারা এখনো নমস্কার আজকে আমরা ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব এবং যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের সঙ্গে যুক্ত থেকো। তো আজকে আমরা দেখো এক নম্বর প্রশ্ন দেখছি, বঙ্গের গভর্নর জেনারেলের পদটি সৃষ্টি হয়েছিল কোন আইনের মাধ্যমে? গভর্নর জেনারেলের পদ কোন আইনের মাধ্যমে তৈরি হয়? পিটের ভারত আইন 1748, রেগুলেটিং অ্যাক্ট 1773, চার্টার অ্যাক্ট 1813 না তোমার চার্টার অ্যাক্ট 1833? তাহলে গভর্নর জেনারেলের যে পদ তৈরি হয় প্রথমে বাংলার জন্য বা বঙ্গের জন্য সেটি তৈরি হয় তোমার অপশন নাম্বার বি হবে রেগুলেটিং অ্যাক্ট 1773 এর মাধ্যমে। বোঝা প্রত্যেকের? এবং দেখো বাংলার প্রথম যিনি গভর্নর জেনারেল ছিলেন, বাংলার প্রথম গভর্নর জেনারেল যিনি ছিলেন তিনি হলেন কিন্তু ওয়ারেন হেস্টিংস। মনে রাখবে ওয়ারেন হেস্টিংস। ক্লিয়ার? তাহলে অবশ্যই নামটি মনে রাখবে এবং এটা মনে রাখবে তোমরা যে ওয়ারেন হেস্টিংস কিন্তু বাংলার শেষ গভর্নর ছিলেন, কিন্তু বাংলার শেষ গভর্নর এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন এই ওয়ারেন হেস্টিংস। ওকে, চলো পরের প্রশ্ন দেখি আমরা। নাম্বার 2, স্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? স্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট কে এটি প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস না লর্ড ডালহৌসি? তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন নাম্বার বি, লর্ড কর্নওয়ালিস। অপশন বি হবে তোমার সঠিক উত্তর, লর্ড কর্নওয়ালিস। এবং দেখো এই স্থায়ী যে বন্দোবস্ত এটি শুরু করা হয় বিশেষ করে বাংলা, বিহার ও উড়িষ্যাতে। বাংলা, বিহার ও উড়িষ্যা। তাহলে তোমাকে কিন্তু বলতে পারে যে নিচের কোন অঞ্চলটিতে প্রথম স্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট চালু করা হয়? তাহলে আমরা বলবো বাংলা, বিহার, উড়িষ্যা। ওকে, অবশ্যই আমার তিনটি নাম মনে রাখবে প্রত্যেকে তোমরা। এবং কে করেন? লর্ড কর্নওয়ালিস। এবং দেখো সালটা খুব ইম্পর্টেন্ট, কত সাল বলতে পারো? 1793 সাল। 1793 সালে এই কিন্তু স্থায়ী বন্দোবস্ত তোমার চালু করা হয়।
চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা নাম্বার 3। মাদ্রাজে প্রধানত রায়তোয়ারি ব্যবস্থা চালু করেন কে? তাহলে দেখো পরীক্ষায় দেবে, তাহলে প্রথম রায়তোয়ারি ব্যবস্থা কোথায় শুরু করা হয়? মাদ্রাজে। তাহলে এই মাদ্রাজে প্রথম যে রায়তোয়ারি ব্যবস্থা কে চালু করেন? থমাস মুনরো, জন শোর, চার্লস মেটাকাফ না হেনরি লরেন্স? তাহলে এখানে তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, থমাস মুনরো। থমাস মুনরো প্রথম যিনি কিন্তু এই রায়তোয়ারি ব্যবস্থা মাদ্রাজে চালু করেন, এবং সালটা অবশ্যই মনে রাখবে 1820 সাল। 1820 সালে এটি কিন্তু প্রথম চালু করা হয়। নেক্সট প্রশ্ন দেখি আমরা নাম্বার 4। 4 নম্বর দেখো, ডক্টরিন অফ ল্যাবস কঠোরভাবে প্রয়োগ কে করেন? লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, লর্ড লিটন না লর্ড কার্জন? দেখো এই যে ডক্টরিন অফ ল্যাবস এর বাংলাটি কি বলতো? এর বাংলা হলো সত্য বিলোপ নীতি। সত্য বিলোপ নীতি। তো এই যে সত্য বিলোপ নীতি এটি চালু করেন, মনে রাখবে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর, লর্ড ডালহৌসি। সঠিক উত্তর অপশন বি, লর্ড ডালহৌসি। এবং তোমরা প্রত্যেকে মনে রাখবে দেখো যে এই যে তোমার ডক্টরিন অফ ল্যাবস বা সত্য বিলোপ নীতি এটি চালু করেন 1848 সালে। অপশন নাম্বার কি? আচ্ছা অপশন বলছি আমি, মানে 1848 সালে এটি তিনি চালু করেন। এবং প্রথম সত্য বিলোপ নীতির আন্ডারে যে রাজ্যটি আসে তার নাম মনে রাখবে সাতারা। তার নাম ছিল সাতারা। তাহলে পরীক্ষায় তোমাকে দিতে পারে যে প্রথম সত্য বিলোপ নীতির অধীনে কোন রাজ্যটি আসে, তাহলে আমরা বলবো সাতারা 1848 সালে। নেক্সট প্রশ্ন দেখি আমরা নাম্বার 5। 5 নম্বর দেখো, রানীর ঘোষণা অনুযায়ী ভারতে ব্রিটিশ ক্রাউন শাসনের ঘোষণা প্রকাশ্যে পাঠ করেন কে? লর্ড ক্যানিং, লর্ড মেও, লর্ড রিপন না লর্ড লিটন? তাহলে 1858 সালে রানীর যে ঘোষণা সেটি প্রকাশ্যে পাঠ করেন অপশন নাম্বার এ হবে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং কিন্তু তিনি এই ঘোষণাটি প্রকাশ্যে পাঠ করেন, এবং মনে রাখবে এই লর্ড ক্যানিং ছিল ভারতের প্রথম ভাইসরয়। ভারতের প্রথম ভাইসরয়। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কিন্তু এই লর্ড ক্যানিং। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা নাম্বার 6। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণীত হয়েছিল কার আমলে? লর্ড রিপন, লর্ড কার্জন, লর্ড লিটন না লর্ড হার্ডিংস? তাহলে এখানে দেখো এই যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটি তোমার যিনি করেন তিনি হলেন লর্ড লিটন। লর্ড লিটন কত সালে বলো? এখন বলা হলো 1878 সালে। তাহলে 1878 সালে লর্ড লিটন এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টটি প্রণীত করেন। এবং পরীক্ষায় দেবে যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে বন্ধ করেছিলেন। তাহলে কে বন্ধ করেছিলেন বলতে পারো? বন্ধ করেন কে? মনে রাখবে বন্ধ করেন লর্ড রিপন। লর্ড রিপন এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টটি বন্ধ করেছিলেন। এটিও তোমাকে বারবার প্রশ্ন করবে, তোমরা প্রত্যেকেই নজর রাখবে কিন্তু। প্রত্যেক বোঝা হলে এবার ঠিক আছে। পরের প্রশ্ন দেখি আমরা নাম্বার 7। ইলবার্ট বিল বিতর্ক ঘটে কোন ভাইসরয়ের শাসনকালে? খুব ইম্পর্টেন্ট প্রশ্নটি, ইলবার্ট বিল। তাহলে এই ইলবার্ট বিল সালটাও লক্ষ্য রাখবে 1883 সাল। তাহলে পরীক্ষায় দিতে পারে যে ইলবার্ট বিল বিতর্ক কত সালে শুরু হয়? আমরা বলবো 1883 সালে। এবং কোন ভাইসরয়ের সময়? লর্ড রিপন না ডাফরিন না কার্জন না তোমার ল্যান্সডাউন? তাহলে এখানে তোমার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, রিপনের সময়। মনে রাখবে রিপনের সময় এই ইলবার্ট বিল বিতর্কটি হয়। এরপর দেখো নাম্বার 8 দেখো, কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থী বিভাজন ঘটে কখন? কোন সভায়? কলকাতা অধিবেশন, সুরাট অধিবেশন, বম্বে না লখনৌ অধিবেশন? তাহলে এখানে নরমপন্থী আর চরমপন্থীর মধ্যে যে বিভাজন হয় সেটি হলো তোমার 1907 সালের সুরাট অধিবেশনে। অপশন নাম্বার বি তোমার সঠিক হবে 1907 সালের সুরাট অধিবেশন।
এবং এই অধিবেশনে যে সভাপতিত্ব করেছিলেন, অর্থাৎ যে সভাপতি ছিলেন, সেই সভাপতি হলেন, তুই মনে রাখবে, সেই সভাপতি হলেন রাসবিহারী ঘোষ। কেউ বোস বলবে না, ঘোষ, কিন্তু রাসবিহারী ঘোষ হলেন কিন্তু এই সভার সভাপতিত্ব বা সভাপতি বা এই অধিবেশনের সভাপতি। এবার দেখো আরেকটা প্রশ্ন হতে পারে তাহলে, যে কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থী তাহলে কত সালে আবার একত্রিত হয়? তাহলে এরা কিন্তু আবার একত্রিত হয় 1916 সালে, মনে রাখবে 1916 সালে আবার ইনারা একত্রিত হন। এবং কোন অধিবেশন? লখনৌ অধিবেশন। তাহলে লখনৌ অধিবেশনে কিন্তু আবার কিন্তু ইনারা একসঙ্গে একত্রিত হন, এই নরমপন্থী আর চরমপন্থী। এবং প্রশ্ন হতে পারে তাহলে যে 1916 সালে যে লখনৌ অধিবেশন, সেই লখনৌ অধিবেশনে তোমার যে সভাপতিত্ব করেন তিনি কে ছিলেন? তিনি হলেন মনে হবে অম্বিকাচরণ মজুমদার। অম্বিকাচরণ মজুমদার। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে অম্বিকাচরণ মজুমদার ছিল কিন্তু এই সভাপতিত্বের সভাপতি বা এই অধিবেশনের সভাপতি। চলো আমরা পরের প্রশ্ন দেখি, আমরা নাম্বার 9। আমরা 9 নম্বর প্রশ্ন দেখি আমরা, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হয় কার আমলে? তাহলে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হয় বিশেষ করে 1911 সালে। সালটি অবশ্যই মনে রাখবে, কারণ সালটি তোমার দেবে কিন্তু। এর আগে কিন্তু ভারতের রাজধানী তোমার কি ছিল বলতো? কলকাতা ছিল। ওকে, তাই কলকাতা থেকে দিল্লিতে ট্রান্সফার করা হচ্ছে কার সময়? কার্জন, হার্ডিং, মিন্টো না সেমসফোর্ড? তাহলে সঠিক উত্তর হয় তোমার কি বলতো? লর্ড হার্ডিং। অপশন নাম্বার বি হয় তোমার সঠিক উত্তর, হার্ডিং হবে কিন্তু। নেক্সট প্রশ্ন দেখি আমরা নাম্বার 10। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই গ্রন্থের লেখক কে ছিলেন? আরসি দত্ত, দাদাভাই নৌরোজি, গোপাল কৃষ্ণ গোখলে না তোমার এমজি রানাডে? তাহলে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই গ্রন্থের যিনি লেখক ছিলেন তিনি হলেন দাদাভাই নৌরোজি। সঠিক উত্তর হবে অপশন বি নাম্বার, দাদাভাই নৌরোজি। ওকে, চলো পরের প্রশ্ন দেখি আমরা নাম্বার 11। মরলি মিন্টো সংস্কার প্রবর্তন করেছিল কেন? তাহলে প্রথমে প্রশ্ন করতে পারে মরলি মিন্টো সংস্কার, এই যে সংস্কার আইনটি কত সালে হয়, প্রবর্তন হয়? 1909 সালে। তাহলে কিসের জন্য করা হয় এটি? প্রদেশে দ্বৈত শাসন আনার জন্য, মুসলমানদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলী না তোমার প্রাদেশিক স্বায়ত্ত শাসন না তোমার ফেডারাল কোর্টের জন্য? তাহলে এখানে দেখো অবশ্যই তোমার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, মুসলমানদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলীর জন্য কিন্তু এই তোমার সংস্কারটি প্রবর্তন করা হয় কত সালে? 1909 সালে। দেখো পরের প্রশ্ন দেখি আমরা নাম্বার 12। গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন কিসের কারণে? কেন তিনি এই অসহযোগ আন্দোলনটি প্রত্যাহার করেছিলেন? তাহলে দেখো প্রথমে বলি, এই অসহযোগ আন্দোলন শুরু হয় 1920 সালে। গান্ধীজি এই অসহযোগ আন্দোলন শুরু করেন 1920 সালে। এবং দেখো 1922 সালের 4 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের চৌরি চৌরা নামক একটা জায়গাতে কি হয়? থানাতে যে আন্দোলনকারীরা তারা আগুন লাগিয়ে দেয়, ফলে অনেক থানার পুলিশ কিন্তু সেখানে মারা যায়। এই ঘটনাটির নাম কিন্তু তোমার চৌরি চৌরা ঘটনা। তো এই ঘটনাটি ঘটে 1922 সালের 4 ফেব্রুয়ারিতে। এই কারণে গান্ধীজি যখন এই ইনসিডেন্টটা দেখেন, এমন ভাবে তিনি দেখেন যে মানুষকে কন্ট্রোল করা যাচ্ছে না, আন্দোলনকারীদের কন্ট্রোল করা যাচ্ছে না, তখন তিনি কত 12 ফেব্রুয়ারিতে এই অসহযোগ আন্দোলনটি প্রত্যাহার করে নেন। সালটা কত? 1922। তাহলে 1922-এরই কত তোমার 12 ফেব্রুয়ারিতে
এই গান্ধীজি অসহযোগ আন্দোলনটি প্রত্যাহার করে নেন। ওকে, তোমার প্রত্যেকের লক্ষ্য রাখবে তাহলে কোন ঘটনা, চৌরি চৌরা ঘটনা। অপশন নাম্বার তাহলে কি হবে, বি তোমার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি আমরা নাম্বার 13। কংগ্রেসকে ভাষা ভিত্তিক ভাবে পুনর্গঠন করা হয় কোন অধিবেশনে? কলকাতা অধিবেশন, নাগপুর অধিবেশন, লাহোর অধিবেশন, না তোমার করাচি অধিবেশন? তাই কংগ্রেসকে ভাষাভিত্তিক ভাবে পুনর্গঠন করা হয়, মনে রাখবে অপশন নাম্বার বি হবে নাগপুর অধিবেশন 1920 সালে। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা নাম্বার 14। 14 নম্বর দেখো, স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন কে? সিআর দাস ও মতিলাল নেহরু, লালা লাজপত রায় ও তিলক, সুভাষ বসু ও জওহরলাল নেহরু, গান্ধী ও রাজেন্দ্র প্রসাদ? তাহলে স্বরাজ পার্টি এটি প্রতিষ্ঠা করা হয় অ্যাকচুয়ালি কত সালে? 1923 সালে। তাহলে যিনি প্রতিষ্ঠা করেন বা যারা প্রতিষ্ঠা করেন তারা হলেন সিআর দাস বা চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু। এবং তোমরা অবশ্যই এই দুটি নামের সাথে জেনে রাখবে যে এই স্বরাজ পার্টির সভাপতি কে ছিলেন। তাহলে এর যে সভাপতি হন তিনি হলেন সিআর দাস বা চিত্তরঞ্জন দাস, এবং এর যে সেক্রেটারি হন তিনি হলেন মানে মতিলাল নেহরু। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে অবশ্যই তোমরা এই নামটি মনে রাখবে, কে সভাপতি কে সেক্রেটারি ছিলেন। আচ্ছা, এরপর দেখো নাম্বার 15। দেখো 15 নম্বর দেখো, সাইমন কমিশন বয়কট করা হয়েছিল কারণ এটি দেশভাগের প্রস্তাব দেয়, এতে কোনো ভারতীয় সদস্য ছিলেন না, এটি প্রদেশ বিলুপ্ত করতে চেয়েছিল, এটি সাম্প্রদায়িক নির্বাচনের পক্ষে ছিল। তা দেখো এই যে সাইমন কমিশন 1927 সালে ব্রিটেনে যে সাইমন কমিশন গঠিত হয়, সেই সাইমন কমিশনে মোট 7 জন মেম্বার ছিলেন এবং এই 7 জন মেম্বার ছিলেন মনে রাখবে তোমার হোয়াইট বা ব্রিটিশরা। এই 7 জন মেম্বার ছিলেন কিন্তু ব্রিটিশরা, এখানে কোন ধরনের ভারতীয়রা ছিলেন না। এই কারণে কিন্তু ভারতীয়রা এই সাইমন কমিশনকে বয়কট করেছিলেন। বোঝাল প্রত্যেকের? এবং এই 7 জন মেম্বারের মধ্যে একজন ছিলেন, তিনি হলেন এই সাইমন কমিশনের চেয়ারম্যান। তিনি হলেন কে বলতো? জন সাইমন। এই জন সাইমন ছিলেন কিন্তু এই সাইমন কমিশনের চেয়ারম্যান। প্রত্যেক ক্লিয়ার হলো? এবং এটি ভারতবর্ষে এন্টার করে বা ভারতবর্ষে আসে কত সালে? 1928 সালে। তাহলে 1927 সালে তৈরি হয়, 1928 সালে বা আমাদের ভারতবর্ষে আসে এবং 1930 সালে এটি রিপোর্ট জমা করে। 1930 সালে রিপোর্ট জমা করে এবং এটি বিশেষ করে 1919-এ যে ভারত শাসন আইন, সেই আইনটিকে সংস্কার করার জন্যই এসেছিল। ওকে, চলো আমরা পরের প্রশ্ন দেখি নাম্বার 16। বারদৌলি সত্যাগ্রহ পরিচালনা করেন কে? এবং সালটা অবশ্যই লক্ষ্য রাখবে। বারদৌলি সত্যাগ্রহ হয় 1928 সালে। কে করেন? মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, না তোমার গোপালাচারী? তাহলে এখানে সঠিক উত্তর হয় তোমার সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু এই সত্যাগ্রহটি করেছিলেন। অপশন বি তোমার সঠিক হবে। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা নাম্বার 17। গান্ধীর লবণ সত্যাগ্রহ শুরু হয় কবে? লবণ সত্যাগ্রহ কবে শুরু হয়? 26 জানুয়ারি 1930 সাল, 12 মার্চ 1930 সাল, 6 এপ্রিল 1930 সাল, না 2 অক্টোবর 1930 সাল? তাহলে লবণ সত্যাগ্রহ শুরু হয় তোমার মনে রাখবে অপশন নাম্বার বি হবে 12 মার্চ 1930 সালে। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা নাম্বার 18। গান্ধীজি কোন গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন? কোন গোল টেবিল বৈঠক? তো দেখো এই গোল টেবিল বৈঠকটি হয় কোথায় বলতো? লন্ডনে। তাহলে লন্ডনে এই গোল টেবিল বৈঠকে মনে রাখবে গান্ধীজি প্রথম এবং তৃতীয় এই দুটিতে কিন্তু অংশগ্রহণ করেননি। তিনি শুধুমাত্র অংশগ্রহণ করেন
অপশন বি দ্বিতীয়টিতে। 1931-এর দ্বিতীয়টিতে তিনি শুধু অংশগ্রহণ করেন। তো পরীক্ষায় অনেকবারই প্রশ্নটি দিয়েছে তোমাদের যে গান্ধীজি কোন গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন, আমরা বলবো দ্বিতীয়। ওকে, বা বলবে ধরো তোমাদের এইভাবে প্রশ্ন করবে যে নিচের কে প্রথম গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেননি, দেবে অপশন দেবে গান্ধীজি, তাহলে উত্তর হবে আমার গান্ধীজি। এবার দেখো সাম্প্রদায়িক পুরস্কার ঘোষণা করেন কে? উইনস্টন চার্চিল, রামসে ম্যাকডোনাল্ড, কি ক্লিমেন্ট অ্যাটলি, আর তোমার লর্ড লিনলিথগো। তাহলে এখানে দেখো সাম্প্রদায়িক পুরস্কার এটি ঘোষণা করেন তোমার রামসে ম্যাকডোনাল্ড। অপশন বি নাম্বার তোমার সঠিক হবে রামসে ম্যাকডোনাল্ড। নাম্বার 20 দেখো পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কার কার মধ্যে? তাহলে সালটা অবশ্য মনে রাখবে যে পুনা চুক্তি হয় 1932 সালে। কার কার মধ্যে? গান্ধীজি আম্বেদকর, গান্ধী আরউইন, নেহরু জিন্না, না বসু সাভারকার। তাহলে এখানে তোমার সঠিক উত্তর হবে গান্ধী ও আম্বেদকরের মধ্যে, কিন্তু বি আর আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর মধ্যে এই পুনা চুক্তিটি স্বাক্ষরিত হয় 1932 সালে। এবার দেখো তোমার 21 নাম্বার, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? 1934, 1935, 1936, 1937। তাহলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই প্রতিষ্ঠিত হয় 1935 সালে এবং এটি জাতীয়করণ হয় তোমার 1949 সালে। 1949 সালে এটি জাতীয়করণ হয় আর এটি প্রতিষ্ঠিত হয় 1935 সালে। তো এই হলো আমাদের 21টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং তোমরা অবশ্যই ভিডিওগুলি লাইক শেয়ার করো।